নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। দেখুন, একটা সময় বামেরা বড়াই করে বলতো যে তারা প্রথম দিকে যে কাজগুলো করেছে, বাম জমানার যে উল্লেখযোগ্য কাজ, তার মধ্যে একটা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। এটা ঠিক, অন্তত পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাস এটাই বলে যে বামেদেরকে পলিটিক্যাল ডিভিডেন্ড বরাবর দিয়ে গেছে গ্রাম পঞ্চায়েত। সেই পঞ্চায়েতের দায়িত্ব এই মুহূর্তে যার কাঁধে, আমরা তাকেই আজকে পেয়েছি আমাদের অনুষ্ঠানে। রয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ বাবু, স্বাগত। ধন্যবাদ। দিলীপ ঘোষ, তাই আমার মনে হয় কোনো রাগঢাক না করে দিলীপদা যেমন কথা বলতে অভ্যস্ত তেমনই বলবেন। দিলীপদা, 100 দিন পেরিয়ে গেছে, পঞ্চায়েত দপ্তরকে 10-এ কত দেবেন? দেখুন, এ তো 100 দিন মানে তো একটা মানে আপনারা যেমন প্রোমো চালাচ্ছেন না যে আমাদের কনক্লেভ, সেরকমই প্রোমো হয়েছে সরকারের। আচ্ছা, এ তো ট্রায়াল চলছে। তো 100 দিনে এটুকু বলতে পারি যে শুরু হয়েছে। গাড়ি কোন দিকে যাবে, কিভাবে যাবে, এই সরকার কিভাবে কাজ করতে চায়, কি করতে চায়, সেইটার লোককে একটা বোঝার সুযোগ দেওয়া হয়েছে। কাজ করতে গেলে গত 15 বছরে জঞ্জাল সাফাই করতে হবে, সেটাও শুরু হয়েছে। আমি আমার ডিপার্টমেন্টে এই যে গর্বের পঞ্চায়েত, সেই গর্বের পঞ্চায়েত পশ্চিমবঙ্গে সবচেয়ে দুর্নীতির আখড়া। ঠিক। সেই পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি হিংসা হয়, ভারতবর্ষে সবচেয়ে বেশি বদনাম। এত দূর হয়েছিল যে দুটো বড় প্রজেক্ট কেন্দ্র সরকার বন্ধ করেছিল দুর্নীতির জন্য। একটা হচ্ছে নারেগা, 100 দিনের কাজ, গরিব মানুষের জন্য যেটা হতো, সেখানে সবচেয়ে বেশি দুর্নীতি। আবাস যোজনা, গরিব মানুষের মাথার ছাদ, সেটাও লুট হয়েছে। এই দুটোর কাজই প্রায় বন্ধ হয়ে গেছিলো, এরকম অবস্থা। সেগুলো আমরা চালু করে দিয়েছি। তো এই যে অবস্ট্রাকশনগুলো ছিল, সেগুলো সরানোর কাজ চলছে যাতে কাজটা সাবলীল হয়। কারণ সবচেয়ে বড় বাজেট আমাদের দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি জনসংখ্যা আমাদের এলাকায় থাকে, তাদের পরিষেবা দেওয়ার দায়িত্ব আমাদের। সেটা যাতে সুচারুরূপে করতে পারি, তার জন্য রাস্তা পরিষ্কার হচ্ছে শুধু। আমি ভেবেছিলাম প্রশ্নটা একটু পরে করব, কিন্তু যেহেতু আপনি শব্দটা ব্যবহার করলেন দুর্নীতি, পঞ্চায়েতের দুর্নীতি বহু চর্চিত। যারা পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে চর্চা করেন তারা বারংবার এই শব্দটা ব্যবহার করে থাকেন। তাই ঘুঘুর বাসা ভাঙতে ডাকাবুকো দিলীপ ঘোষ কী করবেন আগামী দিনে? না, আগে দুর্নীতি যাতে এতটা না হয়, কম হয় বা বন্ধ করা যায়, তার জন্য আইনে কিছু পরিবর্তন করেছি। প্রধানদের হাতে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছিল, তারা নিজেদেরকে ওই উপরে ভগবান নিচে প্রধান এরকম মনে করতো। সেটা কম হয়েছে, তার ফলে নির্বাচনেও একটু মারামারি কম হবে মনে হচ্ছে। আর অর্থ খরচা ইত্যাদি বন্টনের ব্যাপারে তাদের যে একদম একীভূত ক্ষমতা সেটাও কম হবে। দেখা যাক, একটা রাস্তা বার করেছি আমরা। তো সেই জন্য দুর্নীতি কম করা, সেই দৃষ্টিতে সেই দিকে পদক্ষেপ হিসাবে এই আমাদের আইনকে সংশোধন করা হয়েছে। বাকি নজর রাখা, অন্যান্য ব্যবস্থা যাতে ঠিক থাকে, যেখান থেকে এই দুর্নীতিগুলো হয়েছে সেগুলো যদি বন্ধ হয়, সেদিকে নজর রাখার চেষ্টা হবে। আপনি প্রধানদের কথা বললেন, অনেক জায়গায় প্রধানকে দেখা যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরসভার ক্ষেত্রে অনেক জায়গায় কাউন্সিলররা তারা ইস্তফা দিয়ে দিয়েছেন, নির্বাচিত পুরো বোর্ড নেই সেখানে। হয়তো পুরসভার ভোট সামনেই আমরা দেখতে পাবো, কিন্তু শিডিউল অনুযায়ী পঞ্চায়েত ভোট এখনো দেরি আছে। তো এইসব ক্ষেত্রে সমস্যা হচ্ছে না? না, সমস্যা যেটা হচ্ছিল, ওনারা উপস্থিত না হলে পঞ্চায়েতের কাজে ব্যাঘাত ঘটছিল। সাধারণ মানুষ বিভিন্ন ধরনের সার্টিফিকেট নিতে আসেন, সে বার্থ থেকে ডেথ সার্টিফিকেট, তারপরে আপনার ধরুন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সব পঞ্চায়েতের প্রধানরা দেন। আরও কিছু কিছু ব্যাপার আছে যার জন্য অনেক কাজ আটকে যায়, মরাও পড়ানো যায় না সার্টিফিকেট না পেলে। এগুলো অসুবিধা হচ্ছিল। দ্বিতীয়, পঞ্চায়েতের কাজের যে গতি, তাতে বাধা আসছিল। তারা উপস্থিত না, তারা সই করছেন না। পঞ্চায়েতে 3 বছর আগে রাস্তা তৈরি হয়েছে, কন্ট্রাক্টর ঘুরে বেড়াচ্ছেন, বিল পাচ্ছেন না। তার একটা বড় কারণ হচ্ছে নেগোসিয়েশনে পার্সেন্টেজ সেট হতে পারছে না, বারবার ঘোরাচ্ছেন। এর ফলেতে সেই কন্ট্রাক্টর পরবর্তীকালে কাজ করার তার কাছে টাকাই নেই, এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো সেইগুলো যাতে না হয় সেজন্য আমরা সংশোধনের দিকে গেছি। আর তার ফলে আরেকটা জিনিস, গতবার পঞ্চায়েত নির্বাচন যে হিংসার মধ্যে হয়েছে, ভোট দিতে দেওয়া হয়নি, নমিনেশন করতে দেওয়া হয়নি, যে লুট করে জিতেছে, তারপরে টাকা লুট করেছে, তারা জানেন জনতা তাদের বিরুদ্ধে গেছে। সেই জন্য জনতার ভয়ে অনেকে আসছেন না। তো তাদের বাদ দিয়ে যাতে আমরা কাজ করতে পারি, তার একটা রাস্তা বার করেছি। তো সেক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচন কি এগিয়ে আসতে পারে, নাকি যথাসময় পঞ্চায়েত হবে? নির্বাচন তো আমার হাতে নেই, পঞ্চায়েতে পরিষেবা দেওয়াটা আমাদের হাতে আছে, সেটা করার চেষ্টা করছি। বাকি পরিস্থিতি কোন দিকে যায় সে তো এখনই বোঝা যাচ্ছে না। তারা যদি রিজাইন করে দেন তাহলে নির্বাচন হবে, নাহলে তারা প্রতিনিধি থাকবেন, তারা সহযোগিতা করবেন, প্রধানের মতামত নেওয়া হবে, কিন্তু ডিসিশনটা নেবেন সেক্রেটারি এবং
এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টরা। আর দিলীপ দা, যে কোনো রাজনৈতিক দলের ফার্স্ট লাইন ম্যানেজার যারা হন তারা শহরের ক্ষেত্রে পুরো প্রতিনিধি কাউন্সিলর, আর গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাদের কোনো ব্যক্তিগত দুর্নীতি, তাদের কোনো খারাপ ব্যবহার, এটা কিন্তু ইভিএমে গিয়ে আচ্ছা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, আমার সার্টিফিকেট দেয়নি, টাকা চেয়েছে, দে উল্টে দে। এই ক্ষেত্রে তো একটা বোধহয় ফিল্টার আপনাদের রয়েছে রেজিমেন্টেড, এই আপনারা যেহেতু। সম্ভাবনা থাকে বলে ঠিক করেছে ভোটই দিয়ে দেবো না, উল্টাবে কি করে? আপনার ভোট দেওয়া ছাড়াই আপনার প্রতিনিধি নির্বাচিত হয়ে গেলেন, বোর্ড গঠন হয়ে গেল, জনতার কোনো অধিকারই থাকলো না। সেই জন্য জনতাকে ডোন্ট কেয়ার করেছে যে এটা তো ভোট, এদের ভোট ছাড়াই আমরা জিতে যাচ্ছি, ওদের কাজ করবো না, কথা শুনবো কেন? পাত্তাই দিত না প্রধানরা, কারো কথা শুনতোই না, আসতোই না। কেবল কন্ট্রাক্টরদের সঙ্গে ওদের কন্ট্যাক্ট থাকতো, বাকি কারোর সঙ্গে নয়। তা আগামী দিনে কি পশ্চিমবঙ্গে এরকম রক্তক্ষয়ী পঞ্চায়েত নির্বাচন হবে? আমাকে অনেক বিধায়ক বলেছেন এই বিল পাসের সময়, যারা বিরোধিতা করেছিলেন রাজনৈতিক কারণে, তারাও বলছে এটা তুমি জোরদার কাজ করেছো, খুব ভালো করেছো, এটা হওয়ার দরকার ছিল। কারণ যে পার্টির পঞ্চায়েত ছিল সেই পার্টির নেতাদের কথাও তারা শুনতো না, পরে এত শক্তিশালী হয়ে যায়। তো এটা সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন এবং এটা খুব মনে হয় পঞ্চায়েত রাজের মধ্যে একটা যুগান্তকারী ব্যাপার হবে। হবে একটু হিন্ট দেবেন নাকি? না, দর্শকরা শুনতে চাইছে। আমার যেটা মনে হয়েছে, ধরুন এই প্রধানরা ভেবেছিল একটা রাজনৈতিক কারণ ছিল যে আমরা কাজই করবো না, দেখি বিজেপি সরকার কি করে পরিষেবা দেয়, তাদের হাতে ক্ষমতা কেড়ে নিয়েছি। আর দ্বিতীয়, আমাদের পার্টির মধ্যে অনেকের একটু আগ্রহ ছিল যে এই সুযোগে, তখন তো জিততে পারেনি, এই সময় এদিক ওদিক করে নিয়ে পঞ্চায়েতরা দখল করে নিই। দুটোই খামতি এসছে। এরাও বুঝতে পারলো যে এদের হাতে কিছু নাই, ওরা ভাবছে যে এই যে খালি পঞ্চায়েত, এটা নিয়েই বা কী করবো, কিছুই নেই এর হাতে। পঞ্চায়েত প্রধান হলেও তার হাতে কোনো আর্থিক ক্ষমতা নাই, সে বিল সই করতে পারে না, সে চেক সই করতে পারে না, তার মূল্য কী আছে? তাদের উৎসাহটা কমে গেছে। আর এবার যে প্রশ্নটা, সেটা দিলীপ ঘোষ বলেই, কারণ দিলীপ দা একাধিকবার একাধিক ইন্টারভিউতে বলেছেন আপনি সংগঠন করেছেন, রাজ্যের সভাপতি ছিলেন। আপনার মুখ থেকে শোনা যে ব্যাগে তেল থাকতো, সাবান থাকতো, কোথায় কোন কর্মীর বাড়িতে রাত কাটালাম, পরের দিন সকাল থেকে মিটিং মিছিল শুরু হয়ে গেল। আপনি সেই কাজটা বেশি এনজয় করেছেন নাকি আজকে আপনি মন্ত্রী প্রশাসক? আমি এটা এখনো বেশি সেই enjoy করছেন? কাজটাই করছি। আমি নিজে পঞ্চায়েতে থাকি, আমি গ্রামের ছেলে। আর এখন পঞ্চায়েতে যে কাজ, একটা ব্যাপক দায়িত্ব, এত বড় বাজেট, এত বিরাট জনসংখ্যাকে পরিষেবা দেওয়া। তো আমি একদম এই যে জেলার এত বছর ধরে একটা পলিসি প্যারালাইসিস বলে না, যে কাজ না করার অভ্যাস হয়ে গেছিলো, কাজ না করার সময়ে কোনো রিপোর্ট নেই, কোনো কিচ্ছু নেই, কী হলো কেউ জিজ্ঞেস করারও নেই, কেন্দ্র সরকারের যে প্রজেক্ট আসতো তার কোনো হিসাব দেওয়া হতো না। এইখান থেকে বার করার জন্য আমি নিজে জেলায় জেলায় গিয়ে ডিএম থেকে আরম্ভ করে বিডিও থেকে পঞ্চায়েত সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যারা একটা জেলায় 500, 600, 700 সংখ্যার কর্মচারী 2 ঘন্টা 2.5 ঘন্টা মিটিং নিচ্ছি। মিটিং মানে ক্লাস রিভিউ, কি হয়েছে, কতটা হয়েছে, কেন হচ্ছে না, সমস্যা আমাদেরকে বলুন। তার সঙ্গে আমার সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র যারা অফিসার, পুরো টিম যাচ্ছে। দিনে 2-3টে জেলায় আমরা মিটিং নিচ্ছি, আর তার লাভও আমরা পেয়েছি। আমরা আবাস যোজনার যে সার্ভে চলছিল, 2-3 মাস চলছিল, কিন্তু গতি আসছিল না। এখন আমাদের টার্গেটকে আমরা পার করে গেছি, প্রায় 42 লক্ষ হয়ে গেছে সার্ভে। ঠিক সেরকম জিরামজির কাজ বৃষ্টির জন্য একটু বাধাপ্রাপ্ত ছিল, রোজ 7,000 কর্মদিবসের বেশি হচ্ছিল না, কিন্তু বৃক্ষরোপণকে আমরা নিয়ে নিচ্ছি হাতে, ফলে প্রত্যেক দিন 40,000-এর বেশি কর্মদিবস তৈরি হচ্ছে সারা প্রদেশ জুড়ে। এরপরে ধীরে ধীরে সব জায়গায় গতি আসবে। সেন্সাস শুরু হয়ে গেছে, বাকি স্বচ্ছ ভারতের কিছু প্রোগ্রাম চলছে, সব কিছু, শৌচালয়ের কাজও চলছে। তো চাপ একটু বেড়েছে, কিন্তু কাজ করার অভ্যাস না থাকার কষ্টও হচ্ছে। কিন্তু আমার যেটা মনে হয়, সবাই কাজ করবেন, পরিবেশ তৈরি হচ্ছে, তার রেজাল্ট আমরা পাবো। আপনি অনেকগুলো কথা বললেন যেগুলো করা হয়েছে, কি মনে হয় যে আগের সরকার এগুলো করতে পারেনি? সদিচ্ছার কোনো অভাব না পরিকল্পনার কোনো অভাব? করতে পারেনি, নেই, করতে চায়নি। করতে চায়নি। যেখানে টাকা নেই সে কাজ করব না, আর কাজ করলে টাকার হিসাব দেবো না, এই মানসিকতা থেকে পশ্চিমবাংলার প্রশাসনিক যে এই যে ডামাডোল হয়েছে। দ্বিতীয় কথা, মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে। গ্রামের মানুষকে খালি ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দাও, তাও লক্ষ্মীর নামে লক্ষ্মী ছাড়াদেরকেও 3.5 লক্ষ পুরুষকে লক্ষ্মী ভাণ্ডারে দেওয়া হচ্ছিল। মহিলা কি বিধবা ভাতা, সেও পুরুষ পাচ্ছিল। এই ধরনের ডামাডোল, কেবল রাজনীতি রাজনীতি রাজনীতি, পার্টি শেষ কথা। পার্টির নেতারা লিস্ট পাঠিয়ে দিচ্ছেন, সরকার তাদেরকে দিয়ে দিচ্ছে, কেউ দেখার নেই, কেউ বলার নেই। আজকে সেই লোকেরাই পার্টি ছেড়ে পালিয়ে যাচ্ছেন যারা পার্টিকে মিসইউজ করেছেন। তো সেই জন্য এর যেটা সমস্যা হয়েছে বা তার ক্ষতিটা হয়েছে আমাদের এখানকার সমাজের, আমাদের এখানকার জনতার। সেটা জনতা বুঝতে পারছে না, সেখানে বোঝাতে গিয়েও কোনো বাধা পাচ্ছেন আপনারা? জনতা বুঝেছে বলেই তো পরিবর্তন করেছেন। তো সেই জন্য জনতা চাইছে এখন পরিষেবা স্বচ্ছ হোক, আমরাও সেই কাজে লেগে আছি।
উপর থেকে নিচে আপনি দেখতে পাচ্ছেন সমস্ত মন্ত্রীরা দৌড়াদৌড়ি করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী জল স্থল অন্তরিক্ষ সব জায়গায় ঘুরছেন, আর প্রত্যেকে নিজের কাজটা বুঝে নিয়ে সময়ে দেওয়ার চেষ্টা করছেন। আমাদের টিম অভিজ্ঞতা কম, কারণ ক্ষমতায় প্রথমবার এসেছি, অনেকে একেবারে নতুন রাজনীতিতে এসে ঠিক। এমএলএ হয়েছেন, জিতে গেছেন, মন্ত্রী হয়ে গেছেন, তো বুঝতে একটু সময় লাগবে। আর যেহেতু প্রশাসন এক প্রকার জমে গেছিল এক জায়গায়, দৌড়াদৌড়ি করার অভ্যেস নেই, কাজ সময় করে না, সেই জন্য গতি আসতে দেরি হচ্ছে। কিন্তু আমার মনে হয় আসবে গতি। প্রশাসন জমে গেছিল, প্রশাসনকে দৌড়টা কিভাবে করাচ্ছেন? আমি তো আমার ডিপার্টমেন্টকে দৌড় করাচ্ছি, একদম জেলায় গিয়ে বসে, কলকাতা থেকে ওই ভার্চুয়ালি বা চিঠি চাপাটি করে ফোন করে নয়, জেলায় গিয়ে বসে? সশরীরে গিয়ে ফিজিক্যালি বসে পুরো মিটিং না হচ্ছে, এক একটা ভিডিওকে দাঁড় করিয়ে তার সমস্যা জিজ্ঞেস করা হচ্ছে, এবং তার পারফরমেন্স কেন আশানুরূপ নেই, কোন পঞ্চায়েতে কী সমস্যা আছে জিজ্ঞেস করা হচ্ছে ওনাদেরকে, এবং তারা যেটা বলছেন আমরা সমাধান করার চেষ্টা করছি। এবং আমি যেটা আমার ডিপার্টমেন্টে করেছি যে যারা 3 বছর এক জায়গায় আছেন সবাইকে ট্রান্সফার হোক। তো 1100 1150 কর্মচারী ট্রান্সফার হয়ে গেছে। আরও কিছু কিছু আছেন যারা ওই জায়গায় মরসি পাট্টা নিয়ে বসেছিলেন, কোনো নেতাকে ধরে নেওয়া, অন্য কাউকে ধরে নিয়ে সরকারি ওখানে থাকা, কর্মচারীরা? কাজ না করা, আর যত উল্টা কাজ করা। পশ্চিমবঙ্গ কৃষি প্রধান রাজ্য, কৃষিকে বিপণন করার জন্য কৃষি বিপণন দপ্তরের কোনো পরিকল্পনা, কোনো প্ল্যানিং কিছু রয়েছে আলাদা করে? দেখুন, কৃষি বিপণন দপ্তরের যে উদ্দেশ্য ছিল খুবই সুন্দর, যে গ্রামের চাষি বা যারা প্রডিউসার তারা যাতে যোগ্য মূল্য পান, গ্রামের ফল সবজি ইত্যাদি উৎপাদন, কৃষি উৎপাদন শহরে এসে শহরের ক্রেতারা যাতে টাটকা এবং কম দামে পান, ফসলের ন্যায্য মূল্য হোক, এই উদ্দেশ্য। কিন্তু সেখানেও একটা ঘুঘুর বাসা হয়ে গেছে। এই 186টা কৃষক বাজার আছে, যেটা এই ডিপার্টমেন্টের আন্ডারে 100 কোটি টাকা খরচা করে তৈরি হয়েছে। বেশিরভাগই কোনো খোঁজখবর নেই, ব্যবহার নেই, জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে যাচ্ছে সেগুলো, তার দরজাই খোলা হয়নি। কোথাও সবুজ সাথী সাইকেল রাখা আছে, কোথাও অন্য লোকের আড্ডা চলছে। তো সেগুলোকে খুঁজে পেতে ঠিক করে আমরা চাইছি, যারা নতুন বিভিন্ন কোম্পানি আসছে এখানে, কেউ ফুড প্রসেসিং ইউনিট করতে চাইছে, কেউ অন্য কিছু করতে চাইছে, আমরা বলছি পুরো ইউনিট নিয়ে নিন ভাড়া, রেডিমেড বিল্ডিং। সম্ভাবনা তো প্রচুর রয়েছে নাকি? সম্ভাবনা খুব আছে। প্রায় 16,500 স্টল আছে আমাদের বিভিন্ন মার্কেটে, রেগুলেটেড মার্কেটের প্রত্যেক জেলায় জেলায় আছে। তার 4,000-এর বেশি স্টল আজ পর্যন্ত আবন্টনই হয়নি, ডিস্ট্রিবিউশনই হয়নি। শেড আছে, গোডাউন আছে, বহু জায়গায় মার্কেট কমপ্লেক্স তৈরি হয়ে গেছে, তার এখনও উদ্বোধন হয়নি। গেস্ট হাউস তৈরি করছে, উদ্বোধনই হয়নি। ডিসিশন নেওয়ার কেউ নেই, না মন্ত্রী কিছু করতো, না অফিসাররা কিছু করতো। আমরা এখন লিস্ট বানিয়ে গিয়ে, আমি নিজে গিয়ে পরিদর্শন করছি পরিস্থিতি কী আছে। কিছুদিন আগে ব্যারাকপুরে একটা রেগুলেটেড মার্কেট, ওখানকার ডিএম নিজে লেগে ওটাকে রিনোভেট করেছিলেন। সেখানে আমুল অলরেডি গোডাউন নিয়ে নিচে ভাড়া। ফিড যারা বিক্রি করছেন, অ্যানিম্যাল ফিড, তারা গোডাউন নিয়েছেন। সেখানে সেলফ হেল্প গ্রুপের মহিলারা 400 মহিলা কাজ করছেন ওখানে। সে স্যানিটারি ন্যাপকিন থেকে বিভিন্ন তৈরি করে ওখান থেকে বিক্রি করছেন। রেস্টুরেন্ট হয়ে গেছে। আরও কোম্পানি উৎসাহ দেখাচ্ছেন, দরকার হলে আমরা তাদের জন্য বানিয়ে দেবো, কনস্ট্রাকশন করে দেবো, তাদের যেমন চাই। তো নতুন লোকেরা আসে, নতুন জায়গা চাই, আমাদের কাছে রেডি আছে। ওটাকে ঠিকঠাক করে আমরা চাইছি এই সুযোগে লোককে ভাড়া দিয়ে কাজও হবে, আমাদের ওটা কাজে লেগেও যাবে। দিলীপ দা, একদম শেষ প্রশ্ন। দিলীপ ঘোষ শক্ত হাতে পঞ্চায়েতটা সামলাচ্ছেন। একটা সময় পঞ্চায়েত দপ্তর অনেক প্রবাদ প্রতিম পলিটিশিয়ানরা সামলেছিলেন, সুব্রতবাবু তার মধ্যে একজন। কখনো কি মনে হয় যে সুব্রতবাবুকে এখন যদি পেতেন তাহলে এটা জিজ্ঞাসা করতেন বা এটা জিজ্ঞাসা করতেন না? এরকম নিঃসন্দেহে সুব্রতবাবু থাকলে তিনি খালি মন্ত্রী হিসাবে সফল, মেয়র হিসেবে সফল, রাজনীতিবিদ হিসাবে একজন সফল, আইকন আমাদের পশ্চিমবাংলার রাজনীতির। তো আমি মজা করার মতো গ্র্যান্ডফাদার অফ বেঙ্গল পলিটিক্স, আমিও বিধায়ক ছিলাম ওনার সময়, ঠিক গল্প হতো। তো এখন থাকলে তো উনি আমাদের অভিভাবক হিসাবে আমাদের সহযোগিতা করতেন, ওনার কাছ থেকে পঞ্চায়েত চালানোর কী রহস্য আছে এটা জানতে পারতাম। তো যাই হোক, মানুষ নিজের থেকে শেখে। আমি নিজে রাজনীতিতে এসে রাজনীতি শিখেছি, বিধায়ক হিসাবে, সাংসদ হিসেবে আমার কাজ করেছি। এখন পার্টি আমাকে মন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছে, সেটা শিখছি আর করার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ দিলীপ দা। দিলীপ ঘোষ যে কথাটা বললেন যে পঞ্চায়েত চালাতে গেলে রহস্য, আর রহস্যর কিছুটা, বেশ অনেকটাই বোধহয় দিলীপ ঘোষ উদ্ঘাটন করে দিলেন, বাকিটা সময় বলবে। ভালো থাকবেন প্রত্যেকে। ধন্যবাদ।